Hello students, welcome to my class. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই সবার পরিবারের সাথে আছো এবং সুরক্ষিত আছো। এই মহামারীর সময়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসটি আমরা সাজিয়েছি মূলত প্রথম পত্রের উপরে, ইংরেজি প্রথম পত্র, এবং এই ইংরেজি প্রথম পত্রের উপরেই আজকের ক্লাসটা আমরা নিব এবং চেষ্টা করব প্রত্যেকটা বিষয় এই চ্যাপ্টারে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে তুলে ধরার। আশা করি তোমরা সাথেই থাকবে এবং পাশেই থাকবে। তো ক্লাসের শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যার দিক নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে আজকে আমাদের এই অনলাইন ক্লাসগুলি সম্পন্ন হচ্ছে, আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মাহবুবুল করিম স্যারকে। এরপরে আমি চলে যাব হচ্ছে আমাদের আজকের ক্লাসে। তার আগেই সকালের শুরুতে তোমাদের সবাইকে একটি ফুলের শুভেচ্ছা আমার এই ক্লাসে। চলে আসি, তোমরা যেমনটা জানো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ ফর টুডে, তোমাদের টেক্সট বইয়ের উপরে ডিপেন্ড করে। ইন্ট্রোডিউসিং মাইসেলফ, I am MD Shariful Islam Zakaria, 36th BCS General Education, Lecturer Department of English, Lakshmipur Government College. আজকের সাবজেক্টের টপিক হচ্ছে ইংলিশ। আমরা যেমন জানি আজকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এবং এই ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম টপিকটা, যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যে লেসনটা নিয়ে, সেই লেসনটা হচ্ছে ইউনিট 10-এর পিস অ্যান্ড কনফ্লিক্টের, এবং সেটা হচ্ছে লেসন 2, হোয়াট ইজ কনফ্লিক্ট। কনফ্লিক্টটা কি? এই হচ্ছে আমাদের ইউনিট 10 লেসন 2। তোমাদের যাদের কাছে এই বইটা আছে তারা প্লিজ, মানে টেক্সট বইটা কাছে আছে, তারা প্লিজ ওপেন করে নাও, খুলে দেখো ইউনিট 10-এর লেসন 2। যাদের কাছে নতুন বই আছে এই বছরের, আর যাদের কাছে পুরাতন ভার্সনটা আছে, পুরাতন সিলেবাস বইটা আছে, সেটার মধ্যে হচ্ছে ইউনিট 12 লেসন 2। নতুনটার মধ্যে ইউনিট 10, পুরাতনটার মধ্যে ইউনিট 12। এবং হোয়াট ইজ কনফ্লিক্ট নিয়ে আজকের আমাদের আলোচনা। লার্নিং আউটকামস, আজকের ক্লাস শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হচ্ছে ডিস্টিংগুইশ পিস অ্যান্ড কনফ্লিক্ট, আমরা জানতে পারবো পিস কি, কনফ্লিক্ট কি, practice vocabulary. This is the most important thing for our English learning. ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস ভোকাবুলারি। আমি যতবার তোমাদের ক্লাসে গিয়েছি, যতবার ক্লাস করিয়েছি, ততবারই বলেছি ভোকাবুলারির জন্য আলাদা একটি খাতা করতে, এবং সেইটা প্রতিবার প্র্যাকটিস করতে, প্রতিবার সেটা পড়তে। কিভাবে আমরা সেই প্র্যাকটিসগুলো করব, যখন আবার বলে দিচ্ছি, ভোকাবুলারির জন্য যে খাতাটা হবে সেই খাতাটার একটা সাইডে থাকবে ভোকাবুলারি ওয়ার্ড, যেগুলি তুমি জানো না, যেগুলি তুমি কখনো শুনোনি, যে ওয়ার্ডগুলি সেগুলি লিখবে। তারপর এক পাশে লিখবে সেটার অর্থ, আরেক পাশে লিখবে তার সিনোনিম, এবং ঠিক অপর প্রান্তেই লিখবে হচ্ছে অ্যান্টোনিম। এই হচ্ছে আমাদের ভোকাবুলারি প্র্যাকটিসের
তারপর হচ্ছে কাইন্ডস অফ কনফ্লিক্ট, কনফ্লিক্টের যে কাইন্ডসগুলি থাকে, কত প্রকারভেদ, কত ধরনের হতে পারে আমাদের কনফ্লিক্ট, সেটা নিয়ে আলোচনা থাকবে। বিং এবল টু অ্যান্সার কোশ্চেন্স, এবং তুমি কোশ্চেনগুলি অ্যান্সার করতে পারবে যে কোশ্চেনগুলি আমরা বোর্ডে পেয়ে থাকি, এবং এই পিস অ্যান্ড হোয়াট ইজ কনফ্লিক্টের উপরে ডিপেন্ড করে, লেসন 2 এর উপরে ডিপেন্ড করে যেই সমস্ত কোশ্চেনগুলি আসে, যে সমস্ত কোশ্চেনগুলি আসে সেগুলি আমরা দেখতে পারবো। আচ্ছা, চলে যাই এরপরের আমাদের স্লাইডে। টুডেজ লেসনটা আমরা জানি, সেটা হচ্ছে ইউনিট 10 এর লেসন 2, কনফ্লিক্ট। কনফ্লিক্টটা কি, হোয়াট ইজ কনফ্লিক্ট, এবং কনফ্লিক্টের মধ্যে প্রথমেই শুরু করতে চাই এই ছবিটা দিয়ে, যে ছবিটা দিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা আসলে কি। এটা একটা অ্যাসেম্বলি হচ্ছে, একটা হল, অ্যাসেম্বলির হল যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিছু ভোটিং হচ্ছে, কিছু বিষয় নিয়ে ভোটিং করছে, এবং যাতে অনেক মেম্বার আছে, প্রায় 200-র কাছাকাছি মেম্বার। এবং এইখানে যেই ছবিটা, যেই লোগোটা, এই লোগোটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জাতিসংঘের একটি সম্মেলন, জাতিসংঘের একটি সভা। যারা কাজ করছেন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন, বিশ্বের মধ্যে একটি শান্তির, সাম্যের বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, যাদের প্রতিষ্ঠা হয়েছিল শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং এই বিরোধ যাতে না হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যেন পৃথিবী না দেখতে হয়, তখন এর জন্যই তৈরি হয়েছিল আমাদের এই জাতিসংঘ। তাই জাতিসংঘ এই পিস এবং কনফ্লিক্টের আলোচনার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কোনো গুরুত্ব সম্পন্ন ঘটনা, যে কোনো ঘটনা যখন ঘটে পৃথিবীতে, যে কোনো যুদ্ধ যখন ঘটে, তখন জাতিসংঘ অনেক তৎপর হয়ে ওঠে যাতে তাদের মধ্যে সমঝোতা নিয়ে আসতে পারে, শান্তি নিয়ে আসতে পারে যাদের মধ্যে কনফ্লিক্টটা হয়। এটা আমরা যেমনটা দেখছি, এটা হচ্ছে ইউএস জেনারেল অ্যাসেম্বলি। এই সিম্বলটা একটু দেখো, খুব ক্লোজলি এটা দেখো, এটা খুবই পরিচিত একটা সিম্বল। যারা ব্যবহার করছো কিংবা দেখেছো এর আগে, একটু চিন্তা করো তো এটা কিসের সিম্বল হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে শান্তির সিম্বল, পিসের একটা প্রতীক, শান্তির একটা প্রতীক। এই শান্তির প্রতীকটা বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন মুভমেন্টে, আন্দোলনে এই শান্তির প্রতীকটা ব্যবহার করা হয় একটাই কারণে, মানুষের মধ্যে একটি একতা নিয়ে আসা এবং মানুষকে বোঝানো যে শান্তিটা আমাদের দরকার। এই হচ্ছে সেই শান্তির একটা প্রতীক। আমি যারা যারা এখন যুক্ত হচ্ছে ক্লাসে, আমি আবার বলছি আজকে আমাদের লেসন হচ্ছে ইউনিট 10 লেসন 2, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। সেই হোয়াট ইজ কনফ্লিক্টের মধ্যে কনফ্লিক্ট, সংঘাত শেখার আগে আমাদেরকে জানতে হবে যে শান্তি কি, পিস কি। পিসের সংজ্ঞায়, যদি শান্তির সংজ্ঞায় আমাদের যেতে হয়, দ্য ডেফিনেশন হচ্ছে দ্য প্রমোশন অফ পিস অ্যান্ড ডিসআর্মমেন্ট। ডিসআর্মমেন্ট হচ্ছে নিরস্ত্রীকরণ। ইজ নট অনলি দ্য প্রমোশন অফ নন ভায়োলেন্স, শুধু নন ভায়োলেন্সকেই সেটা প্রমোট করে না, সাচ অ্যাজ ওয়ার্স, শুধু যুদ্ধ কিংবা সংঘাতকেই এটা প্রমোট করে না, but it is also the discouragement of anything that disrupts the relationship between man both spiritually and physically. এটা আরও করে, মানুষদেরকে ডিসকারেজ করে, মানুষ
যারা অশান্তিতে আছে, যে সমস্ত মানুষরা স্পিরিচুয়ালি আত্মিকভাবে অশান্তিতে অথবা শারীরিকভাবে অশান্তিতে থাকবে, তাদের মধ্যে এই ডিসরাপ্ট করবে, এই অশান্তিটাকে কমিয়ে আনার জন্য তারা চেষ্টা করবে। সেটাই হচ্ছে পিস। সেটাই যেটা হচ্ছে এই বিষয়গুলিকে বাদ দিয়ে দিবে। এবং প্রমোশন অফ পিস অথবা ডিসআর্মমেন্ট, নিরস্ত্রীকরণ, ইজ দ্য রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি where we strive for justice for everyone, friends or fiends. So আমাদের এই বিষয়টা হচ্ছে, আমরা প্রথমেই যাচ্ছি, এই পিসটা তোমাদের জন্য দরকার নেই, যদিও আমাদেরকে পিস জানতে হবে, শান্তিটা জানতে হবে। কেন দরকার নেই বললাম, কারণ হচ্ছে যে লেসনটা আমরা শিখছি সেটা শুধুই কনফ্লিক্ট নিয়ে, সংঘাত নিয়ে, কিন্তু সংঘাতটা আগে জানতে হলে আমাদেরকে অবশ্যই শান্তি সম্পর্কেও জানতে হবে। রাবেয়া আজাদ, ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে সেখানে ঢুকে যাব। আমরা জানি যে আমাদের ক্লাস হচ্ছে আজকের দিনে কনফ্লিক্ট নিয়ে, ইউনিট 10 লেসন 2। আমি আবার বলছি, যারা যারা এখন সংযুক্ত হয়েছে আমাদের ক্লাসে, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে ইউনিট 10 লেসন 2। যাদের কাছে ফার্স্ট পেপার বইটা আছে, টেক্সট বই, একটু খুলে নাও, খুলে দেখে নাও। সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 2 নতুন বইয়ের জন্য। আর পুরাতন বই হচ্ছে ইউনিট 12 লেসন 2, পিস অ্যান্ড কনফ্লিক্ট। সেখান থেকে হোয়াট ইজ কনফ্লিক্ট চ্যাপ্টারটা। আমরা আমাদের চ্যাপ্টারে চলে এসেছি, আমরা আমাদের পড়ায় চলে এসেছি। হোয়াট ইজ কনফ্লিক্ট? কনফ্লিক্টটা কি? Conflict can be defined in many ways, but one of the simplest is that pertains to the opposing ideas and actions of different entities resulting in an antagonistic state. এটা আমাদের বইয়ের মধ্যেই দেয়া আছে। এটা আমাদের যে লেসনটা, সেই লেসনের প্রথমটার মধ্যেই দেয়া আছে। সো আমরা আমাদের এই লাইনটার ভিতরে, যেখানে আমরা প্রথম চ্যাপ্টার শুরু করলেই, এই লেসনটা শুরু করলেই আমরা দেখতে পাবো যে সেখানে দুইটা জিনিস। প্রথমে বলা হচ্ছে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড। বর্ণনা দেওয়া যায় কিভাবে? যখনই কোথাও লেখা থাকবে যে ডিসক্রিপশনটা দাও, ডিসক্রাইব কনফ্লিক্ট, তখন তুমি অ্যান্সার করবে। কোশ্চেন অ্যান্সারের ভিতরে যখন কোশ্চেন থাকবে ডিসক্রাইবড কনফ্লিক্ট, তখন হচ্ছে তুমি সেখানে ওই প্রথম লাইনটা দিয়ে অ্যান্সার করতে পারো। আর যখনই সেখানে থাকবে ডিফাইন কনফ্লিক্ট, তখন তোমাকে মাঝে পর্যন্ত আসতে হবে, যেখানে এই লাইনটা লেখা আছে যে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট ইট pertains to the opposing ideas and actions of the different entities resulting in an antagonistic state. আচ্ছা, এখানে যেই শব্দগুলি আমাদেরকে আনকমন মনে হবে, আমরা সেগুলিকে, আমি আবার বলছি, ভোকাবুলারি খাতা করতে হবে। ভোকাবুলারি খাতার ভিতরে সেই ওয়ার্ডগুলি লিখে রাখতে হবে, ওয়ার্ডগুলির অর্থ লিখতে হবে, তারপর সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে। তো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, কনফ্লিক্টকে ডিফাইন করা যায় ইন মেনি ওয়েজ, অনেকভাবে, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ, কিন্তু সবচেয়ে সাধারণ হচ্ছে দ্যাট ইট পার্টেন্স, এটা সম্পর্কযুক্ত করে, টু দ্য অপোজিং আইডিয়াস, একেবারে বিপরীত একটা ধারণা অথবা কাজ, ধারণা, আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস অথবা কাজ অফ ডিফারেন্ট এন্টিটিস, বিভিন্ন সত্তার, রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, যেটা রেজাল্ট করবে, অর্থ দেবে, যেটা ফলশ্রুতিতে
তৈরি করবে হচ্ছে একটা অ্যান্টাগনিস্টিক, একটা বৈরিতার অবস্থা। তার মানে কনফ্লিক্ট হচ্ছে সেটাই যেটা সম্পর্ক যুক্ত করে ডিফারেন্ট আইডিয়াস, অপোজিং আইডিয়াস, সরি ডিফারেন্ট না, অপোজিং আইডিয়াস। একজন একটা ধারণা দিল কিংবা একজন একটা কাজ করলো, তার ঠিক বিপরীত একটা কাজ করবে এবং সেটা তৈরি করবে, ফলশ্রুতিতে সেটা তৈরি করবে একটা অ্যান্টাগনিস্টিক, একটা খুবই বৈরিতার একটা অবস্থা তৈরি করবে। এই হচ্ছে আমাদের আজকের লেসনের প্রথম যে বিষয়টা, কনফ্লিক্ট। আমরা প্রথম আগের স্লাইডে শিখেছিলাম যে পিস কাকে বলে। পিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না হলেও এই লাইনটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। যখন বলা হবে, আমি আবার বলছি, কোশ্চেন অ্যান্সারে যখন হোয়াট ইজ কনফ্লিক্ট, ডিসক্রাইব, ডিসক্রাইব শব্দটা থাকলে এটা দিলে হবে না। যদি থাকে কনফ্লিক্ট, হোয়াট ইজ কনফ্লিক্ট, ডিফাইন ইট, তখন তুমি এটাকে ডিফাইন কনফ্লিক্ট দিলেই তখন তুমি এই অ্যান্সারটা দিতে পারবে। ডিসক্রাইব দিলে উপরের যেই সংজ্ঞাটা প্রথম দিকে দেয়া আছে সেটা দিতে হবে। চলে আসি আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা দেখতে পাচ্ছ, একটা কনফ্লিক্ট হচ্ছে, একটা সংঘাত হচ্ছে, যেখানে পুলিশ জনতাকে ধাওয়া করছে, কিংবা একটা সংঘাত, কোনো একটা আইডিয়া নিয়ে রাষ্ট্রের সাথে আন্দোলন হতেই পারে, সরকারের সাথে বিভিন্ন মানুষের আন্দোলন হতেই পারে, সেখানে হচ্ছে একটা সংঘাত হয়। যেই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই সংঘাতের জন্য আমি যে বলেছিলাম প্রথম লাইনটা, যে ডিসক্রাইব থাকলে তোমাকে কি অ্যান্সার দিতে হবে, সেটাই এখানে আছে। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ disagreement among groups or individuals characterized by antagonism and hostility. কনফ্লিক্টকে বর্ণনা করা যায়, আগেরটা কি ছিল, সংজ্ঞায়িত করা যায়, ওটা কিন্তু মাঝখানে। তো তোমাকে যেটাই চাইবে, ডিফাইন কনফ্লিক্ট দিলে আগের স্লাইডের ইয়াটা হবে, সংজ্ঞাটা দিতে হবে। আর যখনই ডিসক্রাইব চাইবে, ডিসক্রাইব কনফ্লিক্ট, তখন কিন্তু এই স্লাইডের সংজ্ঞা দিতে হবে। আচ্ছা, যারাই ক্লাস করছো, আমি প্রত্যেককে অনুরোধ করব, তোমরা ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে তোমরা চাইলে যে কোনো কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিব, তবে অবশ্যই সেটা আজকের ক্লাসের সাথে সম্পর্কিত হতে হবে, ঠিক আছে? ভিন্নতর কোনো কোশ্চেন করা যাবে না। আজকের ক্লাসের সাথে সম্পর্কিত যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দেব। হারুনুর রশিদ, আরিয়ানা ওপি, তারপর তাসনিম জান্নাত, সবাইকেই বলছি ওয়ালাইকুম আসসালাম এবং থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। তো বিষয়টা কি বুঝতে পেরেছো? ডিসক্রাইব যেখানে থাকবে সেখানে অবশ্যই তুমি এই সংজ্ঞাটা দেবে, ডিসক্রাইব কনফ্লিক্ট, তখন এটা দিচ্ছ। কোশ্চেন অ্যান্সারে যে আমাদের 2 নম্বর ইয়াটা থাকে, 2 নম্বর না, সরি, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এমসিকিউ 5 নম্বর, এর পরের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার 10 নম্বর কোশ্চেন অ্যান্সার। 5টা অ্যান্সার দিতে হয় কোশ্চেনের সিন কম্প্রিহেনশন থেকে, 5 দুগুণে 10। এই যে একটা প্যাসেজ থেকে এই যে 15 নম্বরের কোশ্চেন, তার মধ্যে 10 নম্বর কিন্তু কোশ্চেন অ্যান্সারের ভিতরে এই কোশ্চেনটা খুব কমন। যেখানে থাকবে ডিসক্রাইব কনফ্লিক্ট সেখানে তুমি এই অ্যান্সারটা দিবা, যেখানে থাকবে ডিফাইন কনফ্লিক্ট সেখানে তুমি ওই অ্যান্সারটা দিবা। কেননা অনেক সময় দেখা যায় স্টুডেন্ট ডিসক্রাইব কনফ্লিক্টের জায়গায় ডিফাইনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। এতে হয় কি, কথা একই কিন্তু শব্দের প্রয়োগের ভিন্নতার কারণে অ্যান্সার ভিন্ন হবে। তা না হলে আমাদের টেক্সটের ভিতরে 2 জায়গায় 2ভাবে এই সংজ্ঞায়িত করতো না কনফ্লিক্টকে। তো এটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন। যারা এখন ক্লাসে অন্তর্ভুক্ত হচ্ছ, প্লিজ এই বিষয়টা মাথায় রাখবে যে আমি কোনোভাবেই ডিসক্রাইবের জায়গায় ডিফাইনটাকে অ্যান্সার হিসাবে লিখব না। ক্লিয়ার? চলে যাব। তার আগেই একটু কথাটা বলে নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এই কনফ্লিক্ট হতে পারে। কনফ্লিক্টটা হয় হচ্ছে একটা নির্দিষ্ট একটা আইডিয়ার অপোজিশন, অথবা অপোজিশন কোনো একটা আইডিয়া থাকবে, অথবা তার অ্যাকশনগুলি ভিন্ন হবে। মানুষের কেউ একজন কোনো একটা আইডিয়া দিচ্ছে, কোনো একটা ধারণা দিচ্ছে, সেই ধারণার বিপরীতে একজন থাকবে, বিপরীতে একজন একটা ধারণা দিল,
এখন কি হলো, তাদের মধ্যে মিলল না ধারণা, এবং তারা তাদের ধারণাটা বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য জোরপূর্বক চেষ্টা করে গেল, তখনই হচ্ছে এই কনফ্লিক্টটা হয়। আমাদের সংজ্ঞা সেটাই বলছে যে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি। অ্যান্টাগনিজম অর্থ হচ্ছে বৈরিতা, হস্টিলিটি অর্থ হচ্ছে শত্রুতা। একই ধরনের অর্থ, দুইটা একটা আরেকটার সিনোনিম আকারে ব্যবহৃত হচ্ছে। তোমরা যদি তোমাদের ডিকশনারিটা খুলো, ডিকশনারিতে দেখতে পাবে অ্যান্টাগনিজমের আরও অনেকগুলি সিনোনিম আছে, হস্টিলিটিরও আরও অনেকগুলি সিনোনিম আছে। তো আমরা যেটা চেষ্টা করছি যে এই যে একজন আরেকজনের ভিন্ন ধারণার কারণে বৈরিতা সম্পর্ক সৃষ্টি হয়, প্রতিষ্ঠা করার জন্য, যে আমার ধারণা আমি প্রতিষ্ঠিত করব, যেই শত্রুতার সম্পর্ক সৃষ্টি হয়, সেটা কিন্তু আজকের পৃথিবীতেও বর্তমান। যেমন আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গকে জোরপূর্বক হত্যা করার দায়ে পুলিশ জোরপূর্বক তাকে ধরে হত্যা করার দায়ে এই আন্দোলনটা হচ্ছে যে ব্ল্যাক লাইভস ম্যাটার। প্রত্যেকটা ব্ল্যাক লাইভস ম্যাটার, তারা বলতে চাচ্ছে যে কালো জীবন মূল্যবান। ওই দেশে অনেক রেসিজম হয়, বর্ণবাদ হয়, যেমনটা আমরা আমাদের প্রথম ইউনিটের মধ্যে ম্যান্ডেলার চ্যাপ্টার, নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টার থেকে আমরা পড়েছিলাম যে রেসিজমটা কতটুকু প্রকট সাউথ আফ্রিকায় ছিল, এখনও আছে। ঠিক তেমনটা পৃথিবীর বিভিন্ন দেশে রেসিজমটা হয়। তোমার আশেপাশেও রেসিজমটা হচ্ছে। কেউ খাটো, তাকে বলা হচ্ছে যে তুই তো খুবই খাটো, খুবই ছোট, এটাও এক ধরনের রেসিজম। কেউ কালো, তাকে বলা হচ্ছে তুই তো কালো, প্রচণ্ড কালো, এটাও রেসিজম। আমরা রেসিস্ট হব না। কোনো মানুষই ইললিগ্যাল না, নো হিউম্যান ইজ ইললিগ্যাল। এবং ব্ল্যাক লাইভস ম্যাটারের সাথে এভরি লাইফ ম্যাটার্স। আমার স্লোগানটা হচ্ছে এটা, প্রত্যেকটা জীবনই মূল্যবান। ওকে, চলে আসি আমাদের পরবর্তী যে স্লাইডটায়। আমরা আমাদের ভোকাবুলারি কিছু সমৃদ্ধ করার চেষ্টা করব। এখানে ওয়ার্ডস আছে, সিনোনিম আছে এবং অ্যান্টোনিমও আছে। প্রথমেই আসে অ্যান্টাগনিজম, যেটা নিয়ে আমি কথা বলেছিলাম একটু আগে। অ্যান্টাগনিজমের সিনোনিম হচ্ছে, দেখো একটা চলে আসছে অ্যানিমোসিটি। তুমি যদি আরও বের করতে চাও সেখানে পাবে, ডিকশনারির ভিতরে আরও আছে। তবে আমি এইখানে সেই ওয়ার্ডগুলিরই সিনোনিম দিব যেটা এটার সাথে একেবারে কানেক্টেড। যখন এমসিকিউর কোনো কোশ্চেন আসবে, তুমি যাতে অ্যান্সার করতে পারো যে এইটার সাথে এই শব্দটা মিল আছে। কেননা সরাসরি বলবে না যে সিনোনিম অফ অ্যান্টাগনিজম, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ অ্যান্টাগনিজম, এটা বলবে না। তারা বলবে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ড ইজ মোস্টলি কানেক্টেড উইথ অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম দ্বারা এই প্যাসেজের মধ্যে সবচেয়ে কানেক্টেড ওয়ার্ডটা কী, তখনই তুমি বের করবে যে অ্যানিমোসিটি। আর বিপরীত যদি কোনো শব্দ বের করতে পারো, অপোজ করছে, অপোজিং ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যামিটি। তারপরে চলে আসি আমাদের ফুয়েলড। ফুয়েলড, এখানে আমরা জানি যে ফুয়েলড নর্মালি যে সাধারণত যে অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে জ্বালানি, তেল কিংবা যে কোনো কিছুর জ্বালানি হতে পারে, গ্যাস হতে পারে। কিন্তু এখানে যে ফুয়েলড শব্দটা ব্যবহার করা হচ্ছে আমাদের প্যাসেজের ভিতরে, সেটা কানেক্ট করছে যে প্রভোকড, খুঁচিয়ে দেওয়া, একজনকে উত্তেজিত করে দেওয়া। এখানে সেই অর্থটা তা দিচ্ছে। এটার অ্যান্টোনিমটা হচ্ছে প্যাসিফাইড, শান্ত করে দেওয়া। যেমন আমরা আমাদের লেসনের ভিতরে পিস থেকে প্যাসিফাই, যেটাকে শান্ত করে দেওয়া শব্দটির অর্থ দিচ্ছে ভার্বে। এরপরে চলে আসি এন্টিটিস। এন্টিটিস শব্দের বাংলা অর্থ হচ্ছে সত্তা। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাভাবে যে সত্তাটা থাকে সেটাকে বোঝায়। এখানেই সেটা বোঝাচ্ছে ইন্ডিভিজুয়ালস। ইনএভিটেবল, এই শব্দটা তোমরা যারা ছবি দেখো, মুভি প্রেমিক, তোমরা এন্ড গেম, মার্ভেলসের যে মুভিটা আছে অ্যাভেঞ্জার্সের এন্ড গেম যদি মুভিটা দেখে থাকো,
সেটার মধ্যে একটা জায়গায়, শেষের জায়গায় বলে যে আই অ্যাম ইনএভিটেবল। যে ভিলেন ক্যারেক্টারটা থাকে ও কিন্তু বলে, ওর আঙ্গুলটা স্ন্যাপ করার আগে, আঙ্গুল তুড়ি দেওয়ার আগে ও বলে আই অ্যাম ইনএভিটেবল, মানে হচ্ছে আমি অবশ্যম্ভাবী, আমাকে হতেই হবে। এবং সেটার হচ্ছে সিনোনিম হচ্ছে এমিনেন্ট। আর অবশ্যম্ভাবী যেটা হয় সেটাকে আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েডেবল, এটা হচ্ছে অ্যান্টোনিম। ট্রান্সপায়ারের হচ্ছে অ্যাপিয়ার কিংবা কাম আউট। এখানে হচ্ছে অর্থ দিচ্ছে, ট্রান্সপায়ারের আরও অর্থ আছে, কিন্তু এখানে অর্থ দিচ্ছে কাম আউট কিংবা প্রকাশিত হওয়া, অ্যাপিয়ার হওয়া, চলে আসা সামনে। এবং এটার অ্যান্টোনিম হচ্ছে ভ্যানিশ। পটেনশিয়াল অর্থ দিচ্ছে ক্যাপাবিলিটি, ইনএবিলিটি, এটা হচ্ছে অ্যান্টোনিম। এই হচ্ছে আমাদের আজকের কয়েকটা ওয়ার্ড যেগুলির সিনোনিম অ্যান্টোনিম। আমার পক্ষে সম্ভব না যে কে কোন শব্দের অর্থ তোমরা জানো না সেটা জানার প্রত্যেকের ব্যাপারে আমার পক্ষে সম্ভব না। তাই আমার মনে হয়েছে যে ওয়ার্ডগুলি ইম্পর্ট্যান্ট, যেগুলি থেকে কোশ্চেন হয় এমসিকিউর ভিতরে, সেগুলি আমি দিয়েছি। এছাড়াও তোমার অনেক শব্দ থাকতে পারে যেগুলো নিয়ে তোমার কোশ্চেন থাকতে পারে যে না আচ্ছা এই শব্দটা আমি চিনি না, এই শব্দটা আমি জানি না, সেই শব্দটা ঠিক এইভাবে করে সাজাও। ওয়ার্ডস লিখবে, মাঝখানে অর্থের একটা জায়গা লাগবে, অর্থের জায়গার মধ্যে অর্থটা লিখে নিবে, তারপরে থাকবে সিনোনিম, তারপর থাকবে অ্যান্টোনিম। এই হচ্ছে আমাদের ভোকাবুলারি খাতা। ভোকাবুলারি খাতা যদি আমরা না করতে পারি আমরা অনেক পিছিয়ে থাকব। আমি আশা করছি আমার কোনো স্টুডেন্টই পিছিয়ে থাকবে না, তারা চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলি আমাদের টেক্সটে থাকবে সেই ওয়ার্ডগুলির মিনিং জানতে, সেগুলির সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে, এবং তার চেয়েও সবচেয়ে ভালো হয় এই প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে সেন্টেন্স তৈরি করার। এখন কথা থাকতে পারে যে স্যার আমরা সেন্টেন্স তৈরি করলাম, আমাদের সেন্টেন্সটা হয়েছে কি না সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমরা যদি চাও যে না স্যারকে আমি এটা জানাই। আমার মেসেঞ্জার অপশন খোলা আছে, তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো যে স্যার এই শব্দ দিয়ে আমি এই সেন্টেন্সটা করেছি, আমারটা কি কারেক্ট হয়েছে? আমি ইনশাল্লাহ অ্যান্সার দিতে চেষ্টা করব। সো চলে আসি আমরা আমাদের পরবর্তী স্লাইডে, অ্যানালাইজিং দ্য টেক্সটটাকে আমরা অ্যানালাইজ করব, যে টেক্সটটা আমরা পেয়েছি। প্রথমেই বলছিলাম যে যেখানে ডেসক্রাইব থাকবে, যে ডেসক্রাইব কনফ্লিক্ট, সেখানে তুমি অবশ্যই ডেসক্রাইব কনফ্লিক্ট থাকলে এই উপরের লাইনটা দিবে। আর যদি সেখানে থাকে ডিফাইন কনফ্লিক্ট, তুমি অবশ্যই সেখানে কনফ্লিক্টটাকে ডিফাইন করবে, যে পরবর্তী লাইনের ভিতরে আমরা সেগুলি পাবো, এই টেক্সটের ভিতরেই সেটা আছে। যেমন এখানে বলছে কি কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি। কনফ্লিক্ট হচ্ছে এমন একটা বিষয় যেটাকে ডিসক্রাইব করা হয়, বর্ণনা করা হয় সেটা এমনভাবে যেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মতানৈক্যের কারণে, অমতের কারণে। তারপর হচ্ছে অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, অনেক মানুষের ভিতরে হতে পারে, অনেক বড় একটা গ্রুপের ভিতরে হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালস একজন আরেকজনের সাথে হতে পারে। ক্যারেক্টারাইজড, এটাকে ক্যারেক্টারাইজ করা হয় এবং এটাকে চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া হয় বাই অ্যান্টাগনিজম, শত্রুতা, এবং হস্টিলিটি, বৈরিতা দিয়ে। দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড, এবং এটাকে হচ্ছে এটা বেশিরভাগ সময়ে প্রায়ই ফুয়েলড হয়, প্রভোক করা হয়, খুঁচিয়ে দেওয়া হয় বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি, বিপরীত একটা দল থেকে, টু অ্যানাদার, অন্য আরেকটা দলকে খুঁচিয়ে দেওয়া হয়। ইন অ্যান অ্যাটেম্প্ট করতে, একটা পদক্ষেপ নিতে, টু রিচ অ্যান অবজেক্টিভ, একটা নির্দিষ্ট দিকে যেতে, ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি, অন্য একটা দলের থেকে যেতে, বিপরীত দিকে যেতে আরেকটা দল তাদের অপোজিশন আইডিয়াগুলি প্রকাশ করে, একটা ফলশ্রুতিতে যেতে, একটা অবজেক্টিভ, একটা গোলে যেতে, একটা উদ্দেশ্যে যেতে। এখানে অবজেক্টিভ
উদ্দেশ্য অর্থ বহন করছে। দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট হ্যাভ ভ্যারিড সেটস অফ প্রিন্সিপলস অ্যান্ড ভ্যালুস, দাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ। যে উপাদানগুলি থাকে কনফ্লিক্টের মধ্যে, সংঘাতের মধ্যে, হ্যাভ ভ্যারিড সেট অফ প্রিন্সিপলস, সেটার মধ্যে থাকে অনেক বিভিন্ন ধরনের প্রিন্সিপল, নীতি নৈতিকতা এবং ভ্যালু, আদর্শ, দাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এবং এটাই হচ্ছে একটা কনফ্লিক্টকে, একটা সংঘাতকে উত্তোলিত হতে অ্যালাউ করে। এখানে বোঝাতে চাচ্ছে যে কনফ্লিক্টের মধ্যে অনেক নীতি নৈতিকতা, আদর্শ থাকে। যেমন বিপরীত দলের জন্য যেমন একটা আদর্শ থাকতে পারে, অন্য দলের জন্য আরেকটা আদর্শ থাকতে পারে। যেমনটা আমরা দেখতে পাই, আমরা যদি ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করি, এক দল থাকে যেমন হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে, আরেক দল থাকে হচ্ছে ব্রাজিলকে নিয়ে। তো দুইটা দলেরই একটা আদর্শ আছে। এক দল চিন্তা করে যে না, আমার কাছে মেসি আছে, ম্যারাডোনা ছিল, তো আমি এই দলটাকে খুব ভালোবাসি। আরেক দল চিন্তা করে না, আমি হচ্ছে জাগবনিত, আমি মানে এই ফুটবলের যে ছন্দটা তাকে ভালোবাসি, তাই আমি ব্রাজিলকে ভালোবাসি। তো দুইটারই কিন্তু আলাদা আলাদা প্রিন্সিপাল আছে, আলাদা আলাদা ভ্যালুজ আছে, এবং এটা নিয়ে যখন তাদের ভিতরে কনফ্লিক্টটা হয়, সেটা কিন্তু একেবারে হাত পা ভাঙা এবং মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা আমরা নিউজে দেখতে পাই। এই কনফ্লিক্টটা আসলে ঠিক না। আমাদের কনফ্লিক্ট হওয়া উচিত, কনফ্লিক্ট অবশ্যই ভালো, আমাদের কনফ্লিক্ট হওয়া উচিত, সংঘাত হওয়া উচিত হচ্ছে গঠনগত একটা কনফ্লিক্ট হওয়া উচিত। সংঘাত সবসময় খারাপ না, তবে এই সংঘাতটা খারাপ যেই সংঘাতে হচ্ছে মানুষের জীবন চলে যায়। এর পরবর্তী ব্যাপারে আসবো, যেখানে আমি বলেছিলাম যে যদি এমন কোশ্চেন আসে যে ডিফাইন কনফ্লিক্ট, সেখানে তুমি কিভাবে অ্যান্সার করবে। সেখানে হচ্ছে এই লাইনটা দিতে হবে যে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস of different entities resulting in an antagonistic state. কনফ্লিক্টকে ডিফাইন করা যায় অনেক অর্থে, অনেক ভাবে, তবে সবচেয়ে সাধারণ হচ্ছে এটা সম্পর্কিত করে অপোজিং আইডিয়াস, বিপরীত এক ধারণা এবং কাজের ক্ষেত্রে, অফ ডিফারেন্ট এন্টিটিস হচ্ছে ইন্ডিভিজুয়ালস, সত্তার, বিভিন্ন সত্তার, এবং রেজাল্টিং এবং ফলশ্রুতিতে তৈরি করা হচ্ছে অ্যান্টাগনিস্টিক স্টেট, এবং তৈরি করবে একটা হচ্ছে বৈরিতার অবস্থা, বৈরিতার রাষ্ট্র কিংবা বৈরিতার জায়গা। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। কনফ্লিক্ট হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে অবশ্যম্ভাবী বস্তু, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে সংঘাত অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষের জীবনে। সংঘাত না থাকলে কখনোই আইডিয়া বাস্তবায়িত হয় না, কোনো একটা ভালো জিনিস কখনো বাস্তবায়িত হয় না। তুমি হয়তো হঠাৎ করেই চাচ্ছ যে না, আমি বাসার বাইরে যাব, এমন একটা সময় যখন হচ্ছে বাসার বাইরে যাওয়া ঠিক নয়, কোনো প্রয়োজন ছাড়া তুমি আড্ডা দিতে চিন্তা করছো যে না, আমি আড্ডা দিতে বাইরে যাব, ঠিক তখনই তোমার বাবা মা বলছে না, তোমার বাইরে যাওয়ার দরকার নেই। এই যে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, এটা অবশ্যই ভালো যদি তোমার বাবা মা তার বিপরীত না বলতো যে না, তোমার বাইরে যাওয়ার দরকার নেই এই করোনা পরিস্থিতিতে অপ্রয়োজনে, তাহলে তোমার জন্য অনেক বিপদ চলে আসবে। যদি এটা না বলতো, এটা বলেছে বলে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে তোমার জন্য, যেটা ভালো হয়েছে। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল, এর জন্যই বলছে কনফ্লিক্ট হচ্ছে, সংঘাত হচ্ছে একটা অবশ্যম্ভাবী বিষয়। অল অফ আস পজেস আওয়ার ওন অপিনিয়ন্স, আমাদের প্রত্যেকেরই আছে আলাদা আলাদা ওপিনিয়ন, মতাদর্শ, আমাদের প্রত্যেকেরই আছে মত, ওপিনিয়ন, প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে। আইডিয়াস হচ্ছে আইডিয়াস অফ সেট অফ বিলিফস, আইডিয়াস অ্যান্ড সেট অফ বিলিফস, এবং প্রত্যেকেরই আছে ধারণা এবং বিশ্বাস করার একটা সেট। তারপর চলে আসবো উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস, এবং আমরা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে দেখি। অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, এবং আমরা প্রত্যেকেই হচ্ছে কাজ করি যেটা ভাবি যে
এইভাবে কাজ করাটা ভালো, আমরা সেইভাবেই কাজ করি। হেন্স উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিওস। এখানে সিনারিওস অর্থটা দিচ্ছে হচ্ছে সিচুয়েশনের অর্থ। আমরা জানি সিন শব্দের অর্থ হচ্ছে দৃশ্য, এবং এখানে সিনারিওস শব্দের অর্থ দিচ্ছে হচ্ছে অবস্থা, সিচুয়েশনস। এবং আমরা পাই, উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস, এবং আমরা পাই নিজেদেরকে, কারণ আমরা নিজেদের মতো দেখি বিভিন্ন বস্তু এবং নিজেদের মতো বিভিন্ন বস্তুকে সাজাই, তাই আমরা নিজেদেরকে পাই ইন কনফ্লিক্ট, কনফ্লিক্টের ভিতর, ইন ডিফারেন্ট সিনারিওস, বিভিন্ন সিচুয়েশনের ভিতরে, বিভিন্ন অবস্থার ভিতরে। এখানে সিনারিওস অর্থ দিচ্ছে অবস্থা। ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, এটা ইনভলভ করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে অন্যান্য ইন্ডিভিজুয়ালসদেরকে, অথবা গ্রুপ অফ পিপল, অথবা একটি দলকে, অর এ স্ট্রাগল, অথবা একটি সংঘাতকে, উইদিন আওয়ার ওন সেলফ, এবং আমাদের প্রত্যেকের ভিতরে যে সংঘাতটা, প্রত্যেকের ভিতরে যে দ্বন্দ্বটা, সেটাও হতে পারে। এটা দ্বারাও কনফ্লিক্ট বোঝাচ্ছে। তো আমরা এখানে কি বুঝলাম, যে আমাদের নিজস্ব যে ধ্যান ধারণা থাকে, মতাদর্শ থাকে, এবং ধ্যান ধারণা থাকে, মতাদর্শ থাকে, এই কারণেই আমরা হচ্ছে স্ট্রাগলগুলি করি এবং আমরা সংঘাতগুলি করি। সংঘাতগুলি বিভিন্ন মানুষের মধ্যে হতে পারে। আচ্ছা হারুনুর রশিদ, তোমাকে বলে দিচ্ছি যে এটা পড়ানো হয়েছে, এটা থেকে আমি আজকে ইয়েতে যাব, আমার সাথেই থাকো, এত মানে অধৈর্য হলে হবে না। আমি এটা থেকেই হচ্ছে উইথ ক্লুজে যাব, এবং উইথ ক্লুজে যাওয়ার পরে আমি এটা থেকে আবার হচ্ছে ফ্লো চার্টেও যাব। তাই আগে টেক্সটটাকে নিয়ে আলোচনা করা উচিত, তাই আমি টেক্সট নিয়ে আলোচনা করছি। এবং আমার জানা ছিল না যে এটা পড়ানো হয়েছে কিনা, তাই আমি এটা নিয়ে আবার আলোচনা করছি। আর পড়ানো জিনিসটা বারবার পড়াতে হবে, এই মুহূর্তে আমাদের এটাই সবচেয়ে জরুরি বিষয়। এই বৈশ্বিক মহামারীতে যখন আমাদের ক্লাস হচ্ছে না, সামনাসামনি অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, তখন আমাদের বারবার প্র্যাকটিসে যাওয়া দরকার। আমি এটা থেকেই ফ্লো চার্টে যাব, আবার হচ্ছে উইথ ক্লুজে যাব। আমার সাথেই থাকো, ইনশাল্লাহ তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলে আসি কনসিকুয়েন্টলি। তো ফলশ্রুতিতে কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস, এটা আমাদেরকে প্রভাবান্বিত করে আওয়ার অ্যাকশনস, আমাদের কাজগুলিতে, এবং ডিসিশনস, আমাদের সিদ্ধান্তে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, একভাবে বা অন্যভাবে। কনফ্লিক্ট কামস ন্যাচারালি, কনফ্লিক্টটা আসে, দ্বন্দ্বটা আসে প্রাকৃতিকভাবে। দ্য ক্ল্যাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। এটা মানুষের একটা অভিজ্ঞতা যে একটা সংঘাত হবে চিন্তা ভাবনার এবং ধারণার। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা সত্য যে এটা হতে পারে হচ্ছে ধ্বংস করার মতো, ধ্বংসযজ্ঞ তৈরি করতে পারে, ইফ লেফট আনকন্ট্রোলড, এটাকে যদি কন্ট্রোল না করা হয়, একটা নিয়ন্ত্রণে না রাখা হয়। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. However, যাই হোক, এটাকে দেখা যাবে না, however it shouldn't be seen, however যাই হোক, এটাকে দেখা যাবে না, এটাকে দেখা যাবে না, দ্যাট ওনলি কজ, এটা শুধুই কজ করে, এটা শুধুই কারণ ঘটায়, এটা ঘটিয়ে থাকে শুধুই নেগেটিভ থিংস, না নেতিবাচক বিষয়, টু ইন্সপায়ার, প্রকাশিত হওয়ার জন্য। এটা প্রকাশিত হয়, এখানে ট্রান্সপায়ার শব্দের অর্থ দিচ্ছে প্রকাশ হওয়া আকারে, কিন্তু নর্মালি এটার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া না, এখানে অর্থ দিচ্ছে হচ্ছে ঘটা। নর্মালি অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া অথবা বাষ্প আকারে বের হওয়া। এখানে শব্দটার অর্থ দিচ্ছে টু ট্রান্সপায়ার, ঘটার ক্ষেত্রে শুধু নেগেটিভটাই যে ঘটে, নেতিবাচকটাই যে ঘটে, এটা বোঝাচ্ছে না। ইট ইজ আ ওয়ে টু কাম আপ উইথ মিনিংফুল, মোর মিনিংফুল রিয়েলাইজেশনস
that can certainly be helpful to the individuals involved. এটা আরেকটা ওয়ে, এটা হচ্ছে আরেকটা পথ বের করতে, একটা মিনিংফুল, একটা অর্থবোধক রিয়েলাইজেশনস। এটা একটা মিনিংফুল অর্থবোধক রিয়েলাইজেশন বের করবে। এটা অর্থবোধক একটা ধারণা দিবে, দ্যাট ক্যান সার্টেনলি হেল্প, এবং যেটা সার্টেনলি এটা অবশ্যই হেল্পফুল হবে, সাহায্যকারী হবে টু দ্য ইন্ডিভিজুয়ালস, যারা প্রত্যেকে হচ্ছে এটার সাথে অন্তর্ভুক্ত থাকবে, প্রত্যেকের জন্য এটা খুবই অর্থবোধক ধারণা দিবে। ওই যে কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যান অপরচুনিটি, এটাকে অবশ্যই দেখতে হবে এমনভাবে যে এটাকে দেখা উচিত, এটা দেখা যেতে পারে একটা অপরচুনিটি, একটা সুযোগ হিসেবে ফর লার্নিং, শিক্ষার জন্য, আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য, আওয়ার ডিফারেন্সেস, আমাদের প্রত্যেকের যে পার্থক্য আছে সেটা বোঝার জন্য, জানার জন্য কনফ্লিক্টকে একটা সুযোগ হিসেবে দেখতে হবে। উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি, আমরা প্রত্যেকেই একটা সাম্যের মধ্যে বাস করতে পারি, ডিসপাইট থাকা সত্ত্বেও, কনফ্লিক্ট সংঘাত থাকা সত্ত্বেও, অ্যাজ লং অ্যাজ, এবং যতক্ষণ পর্যন্ত উই নো আমরা জানি হাউ টু রেসপন্সিবলি, এবং কিভাবে আমরা রেসপন্সিবলভাবে দায়িত্ব নিয়ে ম্যানেজ করতে হয়, দায়িত্ব নিয়ে ব্যবস্থা করতে হয় ওই সব সংঘাতগুলিকে, স্ট্রাগলগুলিকে, আমরা যতক্ষণ পর্যন্ত সেগুলি করতে পারবো আমরা হারমোনিয়াসলি, এবং একটা সাম্যের মধ্যে, একটা শান্তির ভিতরে, একটা হারমোনির মধ্যে বাস করতে পারবো। কনফ্লিক্ট আর 3 টাইপস, 3 ধরনের হতে পারে। আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি, রেসিজম, বর্ণবাদ হচ্ছে একটা প্যান্ডেমিক, এটা একটা আন্দোলন করছে, যে আমেরিকা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে, যে বর্ণবাদ হচ্ছে একটা মহামারী, এটা পুরো বিশ্বের ভিতরেই আছে। এবং এই কনফ্লিক্টটা ছাড়াও আমরা কনফ্লিক্ট থেকে আদায় করতে পারি আইডিয়া। দেখো দুইজন মানুষ, এখানে কার্টুনের ভিতরে যেটা দেখাচ্ছে যে দুইজন মানুষ বিপরীত কথা বলছে, তাদের দুইজনের কথাই কিন্তু বিধ্বংসী টাইপের, কিন্তু কিছু অংশ নিয়ে একটা বাতি জ্বলছে, মানে তাদের ভিতরে এই কিছু অংশটাই হচ্ছে একটা আইডিয়া, একটা পজিটিভ ব্যাপার জেনারেট করছে। চলে আসি যে কনফ্লিক্ট কত প্রকার আছে। প্রথম কনফ্লিক্টের প্রকারভেদই হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। রিসোর্সেস আর লিমিটেড, উৎস হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রায় আছে, অ্যান্ড সো গ্রুপস আর ইন্ডিভিজুয়ালস, এবং এই কারণে প্রত্যেকটা মানুষ অথবা একটা দল কাম ইনটু কনফ্লিক্ট, তারা সংঘাতে চলে আসে উইথ ইচ আদার, প্রত্যেকের সাথে যুদ্ধ করতে, টু পজেস, অধিকারে নিয়ে আসতে, অ্যাজ মাচ অফ দিস রিসোর্সেস, এই উৎসগুলিতে তাদের ভিতরে নিয়ে আসার জন্য, তাদের অধিকারে নিয়ে আসার জন্য সংঘাতে লিপ্ত হয়ে থাকে। দাস ব্রিঙ্গিং ফোর্থ হোস্টাইল বিহেভিয়ার্স অ্যামং দোজ ইনভলভড, এবং এটাই নিয়ে আসে একটা হস্টাইল, একটা শত্রুতার, একটা বৈরিতার সম্পর্ক তাদের ভিতর নিয়ে আসে। এবং আমরা আরেকটা জানি ভ্যালু কনফ্লিক্ট, নীতিগত যে কনফ্লিক্টটা আছে, এবং সেই কনফ্লিক্টটা তৈরি করে হচ্ছে কারো নীতির সাথে যদি আরেকজনের নীতি না মিলে, সেই কারণে সেই নীতির কনফ্লিক্টটা তৈরি হয়, নৈতিক সংঘাত। আরেকটা আছে ক্ষমতার সংঘাত, ক্ষমতা দখল করার জন্য যে সংঘাতটা হয়ে থাকে, সেটা একজনের ভিতরে হতে পারে, অনেকের ভিতরে হতে পারে। এইবার চলে আসব আমাদের একটা ফ্লো চার্টে। আমার গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ফ্লো চার্টটা কেমন হবে, যে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট শোয়িং দ্য নেচার অফ কনফ্লিক্ট। কনফ্লিক্টের নেচার, কনফ্লিক্টের প্রকৃতিগুলো কি হতে পারে, কনফ্লিক্টের ক্যারেক্টারগুলি কি, আমরা সেটাই শিখব, কিংবা সেটাই হচ্ছে কি জানব। এই কারণেই হচ্ছে এই স্লাইডটা আমার দেওয়া, প্রত্যেকে একটু খেয়াল করো। হ্যালো, প্রত্যেকে একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ফ্লো চার্টটা কিভাবে করতে হয়। এখানে একটা ফ্লো চার্ট আমরা দেখেছি, 5টা বক্স করে দেওয়া আছে। 5টা বক্সের ভিতরে আমরা প্রথম যে
প্যাসেজটা পড়লাম, প্যাসেজের ভিতরে যে বিষয়গুলি আছে, যে কনফ্লিক্টটা কি সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। হারুনুর রশিদ, তোমার ক্লাসে ইন্টারেস্টিং করার জন্যই এই স্লাইডটা একটু খেয়াল করো, যদি তুমি পারো তাহলে বক্সগুলি কমপ্লিট করবে। যে নেচার কি হতে পারে কনফ্লিক্টের, প্রথম বক্সটা আমি করে দিয়েছি যে অ্যারাইজিং ফ্রম ডিসঅ্যাগ্রিমেন্ট, এটা অ্যারাইজ করে এবং এটা হয়ে থাকে, এটা উত্তোলিত হয়, নিজেকে নিজে তুলে ধরে কিভাবে, ডিসঅ্যাগ্রিমেন্টের থেকে, একজন আরেকজনের মতানৈক্যের কারণে, ঐক্যমত যেখানে হচ্ছে না সেটা থেকেই এই কনফ্লিক্টটা হয়। আমার ফ্লো চার্টে প্রথমেই যে বিষয়টা খেয়াল করতে হবে, এই যে শোয়িংয়ের পরের অংশ যেটা বলছে দ্য নেচার অফ কনফ্লিক্ট, কনফ্লিক্টের প্রকৃতিটা কি, সংঘাতের প্রকৃতি কি, যার একটা প্রকৃতি হচ্ছে ডিসঅ্যাগ্রিমেন্ট থেকে এটা তৈরি হয়, মতানৈক্যের কারণে এটা তৈরি হয়। দ্বিতীয় বক্সটা তাহলে কি হতে পারে? আমি এখানে দুইটা বক্স করে দিব, বাকি দুইটা বক্স মানে টোটাল হচ্ছে বাকি তিনটা বক্স আমি করে দিব দুইটা বক্স, বাকি তিনটা বক্স করা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করবে প্রথমেই এই বক্সটার মধ্যে যেটা লিখছে বিং ফুয়েলড বাই অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ফুয়েলড হয়, প্রভোক হয়, খুঁচানো হয়, অপোজিং আইডিয়াস, বিপরীত একটি আইডিয়া দ্বারা, বিপরীত ধারণা অথবা অ্যাকশন দ্বারা, তাদের কাজ দ্বারা এটা খোঁচানো হয়। এটা হচ্ছে একটা নেচার, এই একটা প্রকৃতি, এই কনফ্লিক্টের একটা প্রকৃতি। তৃতীয়টা হচ্ছে ইনফ্লুয়েন্সিং আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস, কনফ্লিক্টের আরেকটা প্রকৃতি হচ্ছে এটা ইনফ্লুয়েন্স করে, এটা প্রভাবান্বিত করে আমাদের কাজগুলিকে এবং হচ্ছে আমাদের ডিসিশনগুলিকে, আমাদের সিদ্ধান্তগুলিকে এটা প্রভাবান্বিত করে। দুইটা বক্স আমি করে দিলাম, পরবর্তী তিনটা বক্স করার দায়িত্ব হচ্ছে তোমাদের, যেমনটা আমরা শিখেছিলাম ফ্লো চার্ট থেকে। সো চলে আসবো আমরা আমাদের পরবর্তী স্লাইডে। হারুনুর রশিদ, তুমি যদি আমাদের সাথে থেকে থাকো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে উইথ ক্লুজের একটা বক্স। এবং আমি আরও বলে রাখছি এটা 2017 সালের বোর্ডের একটা কোশ্চেন, 2017 সালের একটা বোর্ড কোশ্চেন, যেটা এই কনফ্লিক্টের উপরে বেস করে, কনফ্লিক্ট চ্যাপ্টারের উপরে বেস করে তৈরি করা হয়েছে। বক্সের যে শব্দগুলো আছে সেই শব্দের অর্থগুলো প্রত্যেকের জানতে হবে, যদি প্রত্যেকে না জানো সেই ক্ষেত্রে অ্যান্সার দেওয়াটা কঠিন হবে। বক্সের শব্দগুলো একটু খেয়াল করো প্রত্যেকেই, যারা যারা ক্লাস করছো। দেখো শব্দগুলির অর্থগুলি তুমি জানো কি না। কল অর্থ কি? ডাকা। অ্যামং অনেকের মধ্যে যখন বোঝাবে। ডিফাইন অর্থ সংজ্ঞায়িত করা। ডেথস অর্থ মৃত্যু। কজ অর্থ কারণ। ইন্টারপার্সোনাল ব্যক্তিগত। নেচার অর্থ হচ্ছে প্রকৃতি। ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তিগত। সিরিয়াস নেচার অর্থ হচ্ছে প্রাকৃতিক। নেচার অর্থ হচ্ছে প্রাকৃতিক। সিরিয়াস অর্থ হচ্ছে মারাত্মক। উইদিন হচ্ছে এর মধ্যে। ইকোনমিক অর্থ হচ্ছে আর্থিক সংশ্লিষ্টতা। তারপরে হচ্ছে আর্মড, যেটা হচ্ছে অস্ত্র নিয়ে থাকবে যারা, অস্ত্রের ব্যাপার। অ্যাগ্রেসিভ আগ্রাসী বিষয়গুলি থাকে। সো আমরা এটা নিয়ে এখন আলোচনা করব যে এই বক্সটা থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। এটা হচ্ছে 2017 সালের রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন। সবাই একটু পড়ে নাও, যাদের কাছে সময় আছে একটু পড়ে নাও, করার চেষ্টা করো। আমরা শেষে অ্যান্সার দিব, পুরোটা একেবারে পড়ে নিব। তার আগে সবাই একটু চেষ্টা করো, এটা ভালো হবে। ওকে,
আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করি, আমরা আমাদের এই বিষয়টা সলভ করা শুরু করি উইথ ক্লুজটা। উইথ ক্লুজের ভিতরে কি আছে? কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ as clash of value and ideas among other things, and the most serious form of conflict is dash clashes that results in lots of dash and casualties. So এইখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে পুরো প্যারাটা আমরা যখনই উইথ ক্লুজটা করতে যাব অথবা উইদাউট ক্লুজ করতে যাব, আমাদের কাজ হচ্ছে প্রথমেই যে কোনো একটা ওয়ার্ড না বসিয়ে পুরো প্যাসেজটা ঠিক শেষ করব। পুরো প্যাসেজটা শেষ করার পরে যে প্যারাগ্রাফটা থাকবে সেটা শেষ করার পরে, প্যাসেজটা শেষ করার পরে যেখানে ড্যাশ থাকবে সেখানে কি বসতে পারে সেটা আগেই ধারণা না করে সেই প্যাসেজটা কি অর্থ দিচ্ছে সেটা আমরা একটু বের করব। বের করার পরে ওই শব্দটা ওই লাইনে বসতে পারে কি না সেটা আমরা দেখব। যেমন এখানে বলছে কি কনফ্লিক্ট ক্যান বি কি হতে পারে, যেমন এখানে অনেকগুলি শব্দ আছে, আমরা নিলাম ডিফাইন। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, এটাকে ডিফাইন করা হতে পারে অ্যাজ ক্ল্যাশ অফ ভ্যালুজ অ্যান্ড আইডিয়াস। এটা একটা ক্ল্যাশ হতে পারে, একটা সংঘাত হতে পারে ভ্যালু এবং আইডিয়াস, নীতি নৈতিকতার আদর্শ এবং হচ্ছে ধারণার একটা সংঘাত হতে পারে, এবং আদার থিংস অন্যান্য অনেক বিষয়গুলির মধ্যে। অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস এবং সবচেয়ে মারাত্মক অবস্থা হচ্ছে কনফ্লিক্টের ইজ আর্মড ক্ল্যাশেস। আর্মড অর্থ কি? অস্ত্রের সাথে সংযুক্ত যে সংঘাতগুলি, সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এছাড়া অন্যান্য ক্ল্যাশগুলি অতটা মারাত্মক হয় না। দ্যাট রেজাল্টস এবং এটা ফলশ্রুতিতে নিয়ে আসে ইন লটস অফ ডেথস। এটার সাথে সম্পর্কিত কি? ডেথস, মৃত্যুটা সম্পর্কিত। এটা নিয়ে আসে অনেক মৃত্যু অ্যান্ড ক্যাজুয়ালিটিস এবং অনেক আহত করে। ক্যাজুয়ালিটিস অর্থ হচ্ছে এখানে আহত, অনেককেই কি করবে? সেটা আহত করবে। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, সেখানে থাকতে পারে কনফ্লিক্ট আস, তার মানে কি? বুঝাই যাচ্ছে কনফ্লিক্ট থাকতে পারে অ্যামাং আস, আমাদের অনেকের মধ্যেই কনফ্লিক্টটা থাকতে পারে। সরি, অ্যামাং হবে না, এটা হবে হচ্ছে উইদিন। সরি, দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস, কনফ্লিক্ট থাকতে পারে আমাদের মাঝে, আমাদের মধ্যে থাকতে পারে অনেক। which is dash interpersonal conflict, which is called, যেটাকে ডাকা হয় ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিগত কনফ্লিক্ট হিসাবে যেটাকে বলা হয়ে থাকে। এরকম অনেক কনফ্লিক্ট আমাদের মধ্যে থাকতে পারে। দ্য কনফ্লিক্ট বিটুইন অর ড্যাশ পারসনস, এইখানে আসবে হচ্ছে অ্যামাং। দ্য কনফ্লিক্ট সংঘাত বিটুইন, একজনের ভিতরে দুইজনের ভিতরে হতে পারে, তাই এখানে বিটুইন। আর অ্যামাং অনেকের মধ্যে হতে পারে, অ্যামাং পারসনস অথবা অনেক পার্সনের মধ্যে হতে পারে। ইজ কল্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এই ইন্টারপার্সোনালটাকে আমরা জিতে বসাবো। এটাকে বলা হয়ে থাকে যে আন্তঃব্যক্তিক যে সংঘাতগুলি, যেটা একজন ব্যক্তির মধ্যে হতে পারে অথবা অনেক ব্যক্তির মধ্যে হতে পারে, একজন আরেকজনের সাথে হতে পারে অথবা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপে হতে পারে, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিগত। কনস্ট্রেইনস অফ রিসোর্সেস ইজ অলসো এ কজ। রিসোর্সকে, উৎসগুলিকে, যে কোনো কিছুর উৎসগুলিকে দখল করা, নিয়ে যাওয়া, অধিকারে নেওয়া, এটাও হতে পারে একটা ইজ এ অলসো এ কজ, এটাও একটা কারণ হতে পারে কনফ্লিক্টের, সংঘাতের। অ্যান্ড ইট ইজ নোন, এবং এটাকেই জানা যায় অ্যাজ ইকোনমিক কনফ্লিক্ট, যেটা আমরা ইকোনমিক কনফ্লিক্টের সংজ্ঞার মধ্যে পড়েছি। এখানেও ইকোনমিক আছে, শব্দটা আমরা আইতে বসিয়ে দিব। ইকোনমিক কনফ্লিক্ট, এটাকে দেখা যায় এবং জানা যায় এবং যেটাকে জানতে পারা যায় হচ্ছে একটা ইকোনমিক কনফ্লিক্ট হিসাবে। কনফ্লিক্ট ইজ ভেরি কমন ফেনোমেনন, এটা হচ্ছে খুবই কমন একটা ঘটনা, খুবই সাধারণ একটা ঘটনা। বাট সামটাইমস ইট টেকস, কি হতে পারে এটা? বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে ইট টেকস, এটা নিয়ে থাকে সিরিয়াস ফর্মস, মারাত্মক ফর্মসগুলিকে, এটা মারাত্মক গঠন এটা
করতে পারে, তৈরি করতে পারে, মারাত্মক গঠন নিয়ে নিতে পারে, আকার আকৃতি, মারাত্মক আকৃতি নিয়ে নিতে পারে এই ফেনোমেনন, এই ঘটনাটা, কনফ্লিক্টের এই ঘটনাটা। তো আমরা ভাববো না এটা যে কনফ্লিক্ট সবসময় খারাপ, কনফ্লিক্ট ভালো। আজকের দিনের যে চ্যাপ্টারটা ছিল, আজকের দিনের যে লেসনটা ছিল, সেটা থেকে আমরা সেটাই শিখতে পারলাম। এছাড়াও কেউ যদি ভাবো যে না স্যার আমাদের এই ক্লাসটা করাটা বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা করা, তোমরা অবশ্যই আমাকে নক দিতে পারো অথবা এইখানেই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব তোমাদের অন রিকোয়েস্ট যে ক্লাসগুলি নেওয়ার সেগুলি নিতে, এর পরবর্তীতে যেগুলি থাকবে। যারাই সালাম দিয়েছো প্রত্যেকের সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ আমার সাথে ক্লাস করার জন্য। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে ডিসক্রাইব কনফ্লিক্ট, হাউ মেনি টাইপস অফ কনফ্লিক্ট ডাজ দ্য টেক্সট লিস্ট, হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ কনফ্লিক্ট, কনফ্লিক্টের কি অ্যাসপেক্টগুলি আছে, যে অবস্থা পজিটিভ বিষয়গুলি আছে। তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক কনফ্লিক্ট অ্যারাইজ, কনফ্লিক্ট কেন তৈরি হয়। তারপর হোয়াট আর ইনফ্লুয়েসড বাই কনফ্লিক্ট। এগুলি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যারা করবে ইনশাল্লাহ অনেকটুকু এগিয়ে যাবে। আশা করি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছো এবং আমি আবার বলছি, যারা মনে করো যে আমাদের এই ক্লাসটা করা ইম্পর্টেন্ট, এই ক্লাসটা যদি হয় আমার জন্য ভালো হবে, এই বিষয়ের উপরে যদি হয় আমাদের জন্য ভালো হবে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিতে পারো। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য। সো গুড বাই, ফেয়ারওয়েল। আপাতত আজকের জন্যই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবচেয়ে বড় কথা সুরক্ষিত থাকো। আল্লাহ আমাদের প্রত্যেকের মঙ্গল করুক। ধন্যবাদ।